আজকে তোমাদের সেমিস্টার 3 ক্লাস 12 এর যে চ্যাপ্টার পড়াবো তার নাম হলো ধ্বনিতত্ত্ব। এই বিষয়টা নিয়ে তোমাদের অনেক রকম ধোঁয়াশা, অনেক রকম প্রশ্ন এবং ক্লাস কবে থেকে পাবো এই কৌতূহল বরাবর ছিল। তোমাদের ক্লাস শুরুর আগে এসওই বাংলা তরফ থেকে তোমাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ক্লাসটা যত্ন করে দেখো, যেখানে যা অস্পষ্টতা বা কৌতূহল বা আবছা বা বুঝতে না পারা যে ধারণা যেগুলো রয়েছে সেগুলো জানাও। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ক্লাসটা ছড়িয়ে দাও। আজকে আমাদের পড়বার যে বিষয় সেটা হলো ধ্বনিতত্ত্ব। আমরা যা পড়েছি ভাষা বিজ্ঞানের অন্যান্য যে অংশ ভাষার, তার মধ্যে ধ্বনিতত্ত্ব বিষয়টা একটু অপেক্ষাকৃত একটু জটিল জায়গা। এটা খুব যত্ন করে না বুঝলে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। সাধারণভাবে যে বলা যায় ভাষাবিজ্ঞানের যে অংশে ধ্বনি অংশটা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় ধ্বনিতত্ত্ব। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় যে ধ্বনি, সেটা বুঝতে আমরা কি বুঝবো সেটা প্রথমে আমরা একটুখানি ক্লিয়ার করে নিই। সেটা বুঝতে প্রথমে আমরা এই ধ্বনি ব্যাপারটা কি এটা প্রথমে বুঝবো। ধ্বনি বা সাউন্ড, আমরা যেটাকে ইংরেজিতে সাউন্ড বলি সেটাকেই আমরা বাংলায় বলি ধ্বনি। কেমন? এবার পাখির কলতান, হাততালির শব্দ, বাঁশির যে আওয়াজ, মানুষের গলা থেকে যে সমস্ত আওয়াজ বেরিয়ে আসে, এই সব কিছুকেই তাহলে সাউন্ডের আওতায় নিতে হয়। কিন্তু আমাদের পড়বার বা আগ্রহের বা চর্চার বা পড়াশুনো করার যে জায়গা, তার মধ্যে নিশ্চয়ই হাসি, কান্না, হাঁচি, নাক ডাকা, ভয়ের চিৎকার, বৃষ্টির শব্দ, ঝড়ের আওয়াজ, গাড়ির হর্ন, এগুলো কিছু আসবে না। আমরা বাঘ ধ্বনি, তোমার বাঘযন্ত্র কণ্ঠস্বর জানো, বাঘ দেবী মানে সরস্বতী, তেমনি বাঘযন্ত্র থেকে গলা থেকে উচ্চারিত যেগুলো ধ্বনি আসছে, বাঘ ধ্বনি, সেগুলো নিয়েই আমরা বর্তমানে আলোচনা করব। আমরা যখন লিখি তখন একটা বর্ণ ব্যবহার করি। বর্ণ, এবার ধ্বনিটারই লিখিত রূপ হলো গিয়ে বর্ণ। সেই বর্ণটাকে জুড়ে জুড়ে তৈরি হয় শব্দ, শব্দকে জুড়ে জুড়ে তৈরি হয় বাক্য, বাক্য জুড়ে জুড়ে তৈরি হয় অনুচ্ছেদ, এভাবে লেখা যায়। কিন্তু আমরা বাগধ্বনি যে ব্যাপারটা আছে সেটা হলো একেবারে সম্পূর্ণ মুখের কথা বা মুখের যে ভাষা, সেটাকে বলা হয় বাগধ্বনি। কথা বলার সময় আমরা ধ্বনি জুড়ে জুড়ে শব্দ উচ্চারণ করি, শব্দ জুড়ে জুড়ে বাক্য উচ্চারণ করি, বাক্য জুড়ে জুড়ে যতটা দরকার ততটা কথা বলি। কথার মধ্যে কোথাও স্পেস পড়ে, কোথাও কোথাও বাক্য শেষ হয়, এইভাবে অর্থ স্তরে নতুন নতুন অর্থ আরো বেরিয়ে আসে। ভাষার ধ্বনি স্তর নিয়ে যে আলোচনা করা হয় তাকে বলা হয় ধ্বনিতত্ত্ব। কথা বলার সময় আমরা অবিচ্ছিন্নভাবে পরপর কতগুলো ধ্বনি উচ্চারণ করে কথা বলি। একটি ধ্বনি শেষ ও পরের ধ্বনিটি শুরুর সীমায় কোনো ছেদ থাকে না। একটু উদাহরণ দিয়ে বলছি, আমরা যখন লিখি তখন লিখি 500 টাকা, কিন্তু যখন দ্রুত উচ্চারণ 500 টাকা, তাহলে 500 টাকার ওই 500 টাকা এই ব্যাপারটা থাকে না, দ্রুত কি হয়ে যায় 500 টাকা। এবারে এই প্রত্যেকটা ধ্বনিকে যখন আমরা বিশ্লেষণ করব আমাদের কাজের জন্য বা পড়াশোনার জন্য, এই এককটাকে বিশ্লেষণের সময় তখন আমরা কি করব, প্রত্যেকটা ধ্বনিকে আলাদা আলাদা খণ্ড হিসেবে আমরা ভাগ করে নেব এবং আমরা মনে রাখবো যদি ওই ধ্বনি খণ্ডের চেয়ে ধ্বনি প্রবাহের বাস্তবতা অনেক বেশি, কিন্তু তবু আমরা বিশ্লেষণের উদ্দেশ্যে ব্যাকরণের গণ্ডিতে আমরা খণ্ড ধ্বনিকেই গুরুত্ব দেব। এই খণ্ড ধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি, যা ভাঙা যায়। গোল গোল করে দাগাও। এবারে দেখো, চোখের জল কথাটা বললে আমরা বুঝি চোখের ও জল, চোখের ও জল এই দুটো শব্দ নিয়ে এটা তৈরি হয়েছে চোখের জল। আবার শুধু যদি চোখের বলি তাহলে আমরা বুঝতে পারবো চোখের থেকেও এটা বেশি কিছু। চোখের, এই যে এর থেকে বুঝতে পারছি এটা চোখের থেকেও বেশি কিছু। কিন্তু চ, খ, এ, র, জ, অল, ওটা ভাঙলে যেগুলো আমরা পাচ্ছি, এই 8টা ধ্বনির তো কোনো মানে নেই, কোনো অর্থই নেই এটার। কিন্তু এই বাগধ্বনি তো অর্থহীন এবং একদম ক্ষুদ্রতম, একদম ছোট্ট পাড়া একটা একক। এইটার কোনো অর্থ না থাকলেও মনে রাখতে হবে এটা আপাতভাবে অর্থহীন মনে হলো ভাষার মানে তৈরি করার জন্য এর ভূমিকা কিন্তু অপরিসীম। আচ্ছা, আর একটা কি দেখবো, আমরা যখন উচ্চারণ করে মুখে যা বলি, বাংলা লিপির বর্ণ ব্যবহার করে লিখেও ফেলি, কিন্তু এই ধ্বনি বর্ণের পারস্পরিক সম্পর্কটা খুব একটা সরল নয়।
এটা লিখতে গেলে অনেকগুলো বর্ণ আমরা ব্যবহার করি, যেমন মুখে উচ্চারণ করি তালবস্য, কিন্তু লেখার সময় ব্যবহার করি তিনটা আলাদা আলাদা বর্ণ, যেমন স, তালবস্য, মূর্ধন্য ষ। শেষ বা সর্ষে উচ্চারণ সবকটি তালবস্য, অর্থাৎ তালবস্য, মূর্ধন্য ষ, তালবস্য উচ্চারণগুলো এক হয়ে যায়। আবার কিছু বর্ণ উচ্চারণ করি এমন ভাবে, যেমন বলি অতি, যে লেখাটা অতি, অতয়হস্যি, এই যে অতিটা উচ্চারণ হয়ে যায় অতি, ও হয়ে যায়। অপু হয়ে যায় অপু, পরি নতুন তরু হয়ে যায় পরি, নতুন তরু একটা করে ওকার লেগে যায়। এরকম করে অ দিয়ে যেগুলো আবার উচ্চারণ হয় সেগুলো অ দিয়েই হয়, যেমন অনেক, অত, কত ইত্যাদি। তাহলে কোনো বর্ণ লেখার সময় আমরা যেভাবে লিখছি, উচ্চারণের সময় সেই বিষয়টা একেবারে সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে। এই হলো বক্তব্য। তাহলে এই ধ্বনি তত্ত্ব আমাদের যে জায়গা, তার আলোচ্য বিষয় কি? এখানে আমরা দেখব যে ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় হলো একটি নির্দিষ্ট ভাষার বাগধ্বনির যে ব্যবহারিক যে চরিত্র, সেটা আমাদের এখানে বিশ্লেষ্য বা পড়বার বিষয়। ভাষাবিজ্ঞানে দুটো শাখা, একটা ধ্বনি বিজ্ঞান, একটা ধ্বনি তত্ত্ব। ধ্বনি বিজ্ঞান হলো বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত ও ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে। আর ধ্বনি তত্ত্ব কি করে? একটি ভাষার বাগধ্বনিগুলো সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে। যেমন প ধ্বনিটি ধ্বনি বিজ্ঞানীর উচ্চারণগতভাবে স্পৃষ্ট, সঘোষ, অল্পপ্রাণ, ওষ্ঠধ্বনি। আবার ধ্বনিতত্ত্ব হিসেবে পধ্বনিটি বিশ্লেষণ করতে হলে প্রথমে জানতে হবে কোন ভাষার পধ্বনি সেটি। ভাষার তত্ত্বটা জানা খুব গুরুত্বপূর্ণ। সেটা ধ্বনিমূল, আদ্য, মধ্য, অন্তে কিভাবে সেটা উচ্চারিত হচ্ছে, স্বর লয়ের সঙ্গে যুক্তধ্বনি তৈরি কিভাবে হতে পারে, এই পরিবর্তনগুলো আমাদের এখানে দেখতে হবে। ধ্বনিতত্ত্ব ও ধ্বনি বিজ্ঞানের দুটো আওতা। তারপরে কি ভাগ দুটো তোমাদের যেটা বলা হলো সেটা সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। ধ্বনি বিজ্ঞানে কি কি আলোচনা করা হয়? উচ্চারণগত, ধ্বনি তরঙ্গগত, শ্রুতিগত বিশ্লেষণ, আর ধ্বনিতত্ত্বে নির্দিষ্ট ভাষায় ধ্বনির ব্যবহারিক চরিত্র বিশ্লেষণ। বাগধ্বনি দু প্রকার, একটা বিভাজ্য ধ্বনি, একটা অবিভাজ্য ধ্বনি, যেটা ভাঙা যায়, যেটা ভাঙা যায় না। বিভাজ্য ধ্বনির আবার দুটো ভাগ রয়েছে, এটা কি স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, তোমরা জানো। অবিভাজ্য ধ্বনি আমরা পরে পড়বো, এর মধ্যে দৈর্ঘ্য, শাখাঘাত, জ্যোতি, শ্রুত তরঙ্গ এগুলো আসবে, এগুলো পরবর্তীতে আমরা পড়বো। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি ব্যাপারটা আমরা দেখে দিই। কার্ডিনাল ভাওয়েলস কি বলছে, যারা স্বীকৃত আন্তর্জাতিকভাবে ভাষাবিজ্ঞানী, তারা বলছে জিহ্বের যে অবস্থান কথা বলার সময়, ঠোঁটটা কেমন হচ্ছে, মুখের ভেতরে কতটা ফাঁক থাকছে ইত্যাদিকে অনুসরণ করে এই স্বরধ্বনিকে চিহ্নিত করা হয়। মুখের মধ্যে যে কাল্পনিক যে মাপকাঠি রয়েছে তা। অ্যামারকম্বে আর জোনস, এই নামগুলো কিন্তু তোমরা সবসময় খেয়াল রাখবে। এবার মৌলিক স্বরধ্বনি মানদণ্ডের সঙ্গে তুলনা করে বিভিন্ন ভাষার স্বরধ্বনি, জিভের আকৃতি, ঠোঁটের আকৃতি, মুখের আকৃতি এগুলো বদলে বদলে যায়, এবং এগুলো বিশ্লেষণ করে আমরা 7টা স্বরধ্বনি পাই, যেটা বাংলা মান্য বাংলা স্বরধ্বনি নামে চিহ্নিত। কি কি দেখো, তোমাদের ছবি এঁকে দিয়ে দেওয়া হয়েছে। ই, এ, আ, অ, হস্যু। এই যে কোথায় কোনটা কি হবে বসে, তার একটা ছবি এঁকে দিয়ে দেওয়া হয়েছে। কেমন? এবারে সাতটা স্বরধ্বনি এই যে রয়েছে তোমাদের, এগুলো মুখের বিভিন্ন অংশে এরকম করে কিন্তু উচ্চারিত হয়। তো এই ব্যাপারটা তোমাদের ছক আমি একটা করে দিচ্ছি, সেটা করলে একটু সহজ হয়। এই ছকটা তোমরা দেখবে। এবার দিতেই পারে যে এই হস্যুটা বা এটা বা অটা, এরা স্বরধ্বনির কি পড়ছে, কোন ভাগে আসছে, মানে ঠোঁট কেমন থাকে এটা বলবার সময়, মুখ কেমন থাকে, জিভ কেমন থাকে, একটা ধারাবাহিক বিভিন্ন জায়গা রয়েছে। তো সেটা একটা তোমাদের ছক আমি করে দিচ্ছি তোমাদের যাতে সহজ হয়, তাই জন্য এই ছকটা এইভাবে করা যায়। তোমরা এইটা দেখলে যে এই ছকটা তোমাদের দেয়া আছে, এই যে এই ছকটা, এটা একটু খেয়াল রাখবে কোথায় কি রয়েছে, অর্থ সংবৃত, অর্থ বিবৃত, বিবৃত ইয়াবে কি হয়েছে, এটা একটু খেয়াল রাখবে। পরবর্তীটা বড় করে দাগ কাটো। একটা ঘর কাটলে, কেটে সম্মুখ,
প্রসারিত কেন্দ্রীয় মধ্যস্থ পশ্চাৎ কুঞ্চিত। এটা জীব, এটা ওষ্ঠের আকৃতি। এটা জিভের উচ্চতা, হাতের লেখাটা, এটা তোমরা রামেশ্বর স্বরের বই যদি কেউ ফলো করো তাহলে সেখানে পাবে। জিহ্বার উচ্চতা, জিহ্বার, আর এখানটা হলো, তোমাদের ছবি পরে আমি দিয়ে দিচ্ছি, এটা জাস্ট এটা পরে তোমাদের এটা কমেন্টে পিন পোস্টে ছবিটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এই হলো ভাগ। আচ্ছা, প্রথমে হলো গিয়ে উচ্চ, তারপরে উচ্চ মধ্য, তারপরে নিম্ন মধ্য, তারপরে নিম্ন, সমৃদ্ধ, অর্ধ সমৃদ্ধ, অর্ধ বিপরীত আর বিপরীত। এই হলো মোট ছক। এবার তোমাদের যেটা দেয়া ছিল লিখি, কেমন করে সাজানো ছিল, ই, এ, আ, অ, ও আর হর্ষ। এই যে ছকটা তোমরা করে নিলে, এইবার তোমরা বুঝতে পারবে যে ধরা যাক অটা আমরা দেখব। অ পশ্চাৎ কুঞ্চিত নিম্ন মধ্য, এই যে সঙ্গে সঙ্গে যে পেয়ে যাচ্ছি নিম্ন মধ্য পশ্চাৎ অর্থবিপরীত, এটা পুরো যে পেয়ে যাচ্ছি, এই ছকটা তোমাদের এটা করতে সাহায্য করবে। কোথায় কিটা আছে এটা আমি তোমাদের ছবিটা রামেশ্বর স্ব থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা রামেশ্বর সব বইটা একটু দেখো তো, তোমাদের একটু সাহায্য হবে। রামেশ্বর স্বয়ের বই, কেমন? এই বইটা ফলো করবে একটু ডিটেলসের জন্য, ঠিক আছে? এইবারে ওটা গেল স্বরবর্ণের জায়গাটা। ব্যঞ্জন বর্ণ কি হচ্ছে একটু দেখে নাও। যে স্পর্শধ্বনি হলো ক থেকে ম পর্যন্ত 25টা ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি। ক থেকে ম এই 25টা হলো স্পর্শধ্বনি। তোমরা নিশ্চয়ই বর্গ জানো, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। 1 2 3 4 5, 5টা বর্গে 5টা করে, ক খ গ ঘ ঙ, চ ছ বর্গীয় ঝ ঞ, এভাবে 5টা করে মোট 25টা যে জিনিস তাকে বলা হয়, 25টা যে ধ্বনি তাকে বলা হয় স্পর্শধ্বনি। অল্প প্রাণ ধ্বনি কাকে বলা হয়? বর্গের এই যে বর্গগুলো বললাম, তোমাদের বর্গগুলো বললাম, এই বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনিগুলোকে বলা হয় অল্প প্রাণ। অল্প প্রাণ মানে প্রাণ মানে হাওয়া, ঠিক আছে? দেখো এই যে ক খ গ ঘ, এই যে রইল 5টা ক বর্গ, ক বর্গের এই যে 5টা যে রয়েছে ক খ গ ঘ, বলছে বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনিগুলো সবসময় অল্প প্রাণ হবে। প্রথম তাহলে ক, তৃতীয় হলো গ, তাহলে ক ও গ হলো অল্প প্রাণ ধ্বনি। কেমন? এই যে অল্প প্রাণ ধ্বনি যখন দেখতে পেয়েছি আমরা, যা কাকে বলা হচ্ছে সেটা বর্গের মধ্যে
প্রথম ও তৃতীয় হলো কি অল্প প্রাণ। এই যে ক ক কটা বর্গ বললাম, ক চ ট ত এবং প। প্রথম ও তৃতীয় হলো সবসময় অল্প প্রাণ, ক অল্প হাওয়া লাগে। আর বর্গের দ্বিতীয় চতুর্থ, উদাহরণ দিই, ক খ গ ঘ ঞ। এবারে বলছে দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো, দ্বিতীয় ও চতুর্থ, গ ঘ, অনেকটা হাওয়া লাগছে বলতে, প্রাণ মানে বাতাস, মহাপ্রাণ। অঘোষ কোনগুলো? বর্গের প্রথম ও দ্বিতীয়, খুব সোজা, ক খ চ ছ, দেখো ট ঠ ত থ প ফ, এগুলো সব অঘোষ। ঘোষ কোনগুলো? বর্গের তৃতীয় চতুর্থ, সহজ। তৃতীয় তিন চার, সরি 1 2 3 4, গ ঘ, বর্গীয় ঝ ড ঢ, এইভাবে তৃতীয় চতুর্থ। বর্গটা বুঝে গেছে, ক চ ট ত প, প্রত্যেকটা 5টা করে। তারপরে এটাকে স্ক্যান করলে পুরো বেরিয়ে আসবে। আর কি নাসিক্য ধ্বনি, ঘোষ হলো বুঝে গেলে। নাসিক্য প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনি, 5 নম্বর যেটা, সেটা সবসময় নাসিক্য ধ্বনি হবে। খেয়াল রাখবে এটা। ই ও উ, মূর্ধন্য দন্তন্য ম, এগুলো সব 5 নাম্বার যেগুলো, সেগুলো সবসময় হবে নাসিক্য ধ্বনি। উষ্ণ ধ্বনি কোনগুলো? তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব হ। এক ধরনের আর কি, যখন শ্বাসবায়ু দিয়ে বেরিয়ে আসে এক ধরনের একটা ঘর্ষণ তৈরি হয়। কম্পিত কি? র, কাঁপায়। তাড়িত কি? পার্শ্বিক ধ্বনি কি? ল। কম্পিত ধ্বনি কি? র। উষ্ণ ধ্বনি কি? তালবস্য, মূর্ধন্যস্ব। তোমার ছোটবেলা থেকে মূর্ধন্যস্বকে কি বলে এসেছো যে পেট কাটা মূর্ধন্যস্ব। এটা ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র, তাড়িত ধ্বনি। এটা একটা তাড়না তৈরি করে বলবার সময়। তাহলে এই যে তোমাদের একটা, তারপরে কি 30টি ব্যঞ্জন ধ্বনির মধ্যে স ওর, এটা ঢয় বিন্দু রয়ের অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে। এই বাংলা শব্দে এই যুক্তধ্বনিতে কেমনভাবে উচ্চারিত হয়। সিনেমা শব্দটা বাংলা, এই উচ্চারণ থাকলেও বাংলায় নেই। এই উচ্চারণের তফাতের ফলে কিভাবে বদলে যায় এটা। এবং অর্ধ স্বরধ্বনি বাংলায় 4টে কি আছে এটা মনে রাখবে। 4টে অর্ধ স্বরধ্বনি, পুরো স্বরধ্বনি নয়, সম্পূর্ণ অর্ধে। সেই 4টে কি নির্দিষ্ট নেই, কিন্তু খৌ, বউ, আয়, যাও, এই 4টি শব্দ অসম্পূর্ণ উচ্চারণের জন্য অর্থস্বরণীয় বিতর্ক আছে, এটা মনে রাখবে। তাহলে এই হলো তোমাদের মোটামুটি। তোমরা বর্গ ব্যাপারটা একটু ক্লিয়ার করে নাও, তাহলে এই পুরো ছকটা তোমাদের মাথায় গেঁথে যাবে। কণ্ঠনালী থেকে হ বেরিয়ে আসে, কণ্ঠ থেকে এইটা ক খ গ ঘ বেরিয়ে আসে। তালু থেকে, তাই কণ্ঠ বলা হয়। তালু থেকে যেগুলো উচ্চারিত হয় সেটা এই কটা। মুদ্রা থেকে, যেটা মুখের ভেতরে একটা অংশ, মুদ্রা, তালু। এটা কণ্ঠনালী, বুঝতেই পারছো। দন্ত মূল দাঁতের গোড়া, দন্ত মানে দাঁত, ওষ্ঠ মানে ঠোঁট, বুঝতে পারছো। তাহলে এইগুলো হলো উচ্চারণের জায়গায়। প, ফ, ব, ভ, ম, যখন বলছি দেখো প্রত্যেক একটা ঠোঁট, ওষ্ঠ এবং অধর পরস্পর কিন্তু স্পর্শ করছে, কেমন। আর ত, থ, দ, ধ যখন বলছি, জিভটা কিন্তু আমাদের দাঁতে গিয়ে লাগছে। এগুলো প্রত্যেকটাই চ, ছ বলবো যখন তালুতে গিয়ে জিভ লাগছে। ক, খ, গ ঘ, এটা গলা থেকে বেরিয়ে আসছে। তাহলে মুখের বিভিন্ন অংশ থেকে কিভাবে, খুব সহজে তোমাদের বোঝাচ্ছি, এগুলো বেরিয়ে আসে কোন কোন জায়গায়। এবং তোমাদের বললাম অঘোষ ঘোষের ব্যাপারটা, প্রথমে বর্গটাকে স্ক্যান করে বের করে নেবে। 5টা বর্গ, ক চ ট ত প, তার 5টা, মোট 25টা স্ক্যান করে এই অঙ্কে ফেলবে। মুখস্থ করতে হবে তো। প্রথম ও তৃতীয় মানেই অল্প প্রাণ, দ্বিতীয় চতুর্থ মানে মহাপ্রাণ, প্রথম ও দ্বিতীয় মানে অঘোষ, তৃতীয় চতুর্থ মানে ঘোষ, 5 নাম্বার নাসিক্য। এটা তোমাদের মুখস্থ করতে, কিচ্ছু করার নেই। এটা আমাকেও করতে হয়েছে, সবাইকে করতে হবে। এটা মুখস্থ করে ফেলবে, অঙ্কটা বর্গটাকে বের করে নেবে। এবং মনে রাখবে গলা থেকে কি বেরিয়ে আসে, গলার নালী থেকে, তালু থেকে, মুদ্রা কোথায় ছোঁয়ে জিভটা, এবং কিভাবে এগুলো বেরিয়ে আসে, এটা মনে রাখবে। এই হলো জায়গা তোমাদের। একটু জটিল, বারবার অভ্যাস এটা ক্লিয়ার করতে হবে। তারপরে আমরা যেটা পড়বো ধ্বনিমূল ও সহধ্বনি। এটা একটুখানি ভালো করে তোমাদের বুঝতে হবে যে বাংলা বলার সময় আমরা যতগুলো ধ্বনি উচ্চারণ করি সবগুলোকে ধ্বনি বলা হলে 2 ধরনের ভূমিকা এটা পালন করে। একটা ধ্বনিমূলের ভূমিকা পালন করে, একটা সহধ্বনির ভূমিকা পালন করে। এবারে বোঝায় কি করে? রীতি মান্য করে ধ্বনিমূলকে বোঝায় দুটো বাঁকা দাগের মধ্যে দিয়ে, এই, এবং সহধ্বনি বোঝানো হয় তৃতীয় বন্ধনী দিয়ে। ব্র্যাকেট তোমরা দাও, এই তৃতীয় বন্ধনী দিয়ে বোঝা যায়। দুটো শব্দ দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে, বলা হচ্ছে লঙ্কা আর উল্টো। কি বলা হয়েছে? লঙ্কা
এবং উল্টো। মন দিয়ে দেখো দুটো শব্দের মধ্যে ল আছে কিন্তু, হ্যাঁ, লঙ্কার ল, উল্টোর মধ্যে ল। এবার যখন আমরা লঙ্কা বলছি তখন জিভের আগাটা ওপরে তালুতে দেখো কোনখানে গিয়ে ঠেকছে, এক জায়গায় নয় তো, লঙ্কা উল্টো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তফাৎ হচ্ছে না? আচ্ছা, এবার দেখো এটা ঠিক এক জায়গায়, এটা উচ্চারণ না করলে কিন্তু হবে না, তখন উচ্চারণ করো। লঙ্কার লটা গিয়ে লাগছে দন্ত মূলে, লঙ্কা, লং লং বলছি দন্ত মূলে, তাতে মূলে গিয়ে লাগছে, হ্যাঁ। আর পরেরটাই কি উল্টো, পরে যেহেতু ট রয়েছে, উল্টো যখন আমরা বলছি তখন এইটা উল্টো ল যেহেতু মূর্ধন্য ধ্বনি, তাই ট এর উচ্চারণ স্থান, ট যেখানে উচ্চারণ হয় এই লটা আবার গিয়ে সেখানে হচ্ছে। এটা দাঁতের মূলে যেমন হচ্ছে লঙ্কার, কিন্তু এ বাটা একটুখানি কেমন করছে, পরে ট আছে যেহেতু ওর সঙ্গে সঙ্গে উচ্চারণটা ট যেখানে হয় সেখানে গিয়ে করছে, তাই একে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, মূর্ধন্য ল। মূর্ধন্য লয়ের উচ্চারণে জীব পিছিয়ে গিয়ে লয়ের বাদিকে একটা তীর চিহ্ন দিয়ে লেখা যাক, যে এটা সংকেত। এবার উচ্চারণ করি আলতা, আলতা। এই লটা জীব কোথায় ঠিকছে, সামনের পাটি দাঁতের পিছনে, যেখানে ত উচ্চারণ হয়েছে, আলতা, পরে যেহেতু ত রয়েছে তাই আলতা, ল উচ্চারণ একটা অন্যরকম বৈশিষ্ট্য পাচ্ছি। একে আমরা বলছি দন্তল্য। এটার সময় জীব এগিয়ে যাচ্ছে, তাই একটা ডান দিকে ব্রাকেট, এই সরি তীর চিহ্নটা এই দিকে ছিল, এই দিকে, এই তিন রকমের উচ্চারণ আমরা পাচ্ছি। ল একই ল, আলতা, উল্টো, লঙ্কা, উচ্চারণ করালে বুঝতে পারবে না, আলতা, লঙ্কা, উল্টো, জিভ কোথায় লাগছে এটা বুঝে এটা পড়তে হবে, যে এক জায়গায় জিভ লাগছে না, এগোচ্ছে পিছোচ্ছে সেম থাকছে, এই ব্যাপারটাকে বলা হচ্ছে। অর্থাৎ প্রতিবেশ অনুযায়ী তিন রকম করে উচ্চারণ হচ্ছে। লকে বলে তাহলে ধ্বনিমূল, এবং এই তিন রকমের যে উচ্চারণ ভেদ সেটাকে বলা হয় সহধ্বনি। বোঝা গেল? তবে মূল যে টার্গেট, আমাদের যে লক্ষ্যটা, সেটা কিন্তু সব সময় এই মূলধ্বনি। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, কেমন? এবং বারবার যদি উচ্চারণ করে তোমরা না পড়ো তাহলে এই জায়গাটা কিন্তু বুঝতে পারবে না, কেমন? আর এই সহধ্বনির উচ্চারণ সবসময় প্রতিবেশ নির্ভর, বলতে আগে পরে কোন ধ্বনি রয়েছে তার ফলে কিরকম হচ্ছে এটাকে বলা হচ্ছে। যেমন মূর্ধন্য থাকলে মূর্ধন্য ল, ঠিক আছে, দন্তধ্বনি থাকলে দন্তল্য উচ্চারণ হচ্ছে। এই প্রতিবেশ অনুযায়ী জায়গাটা পুরো বদলে যাচ্ছে, একটু মাথায় রাখবে। ধ্বনিমূল না সহধ্বনি? ধ্বনিতত্ত্বের অন্যতম দায়িত্ব হলো ভাষার উচ্চারিত বিভিন্ন ধ্বনির মধ্যে ধ্বনিমূল ও সহধ্বনি শনাক্ত করা। এটা কিভাবে হচ্ছে তার তিনটে ভাগ রয়েছে। ন্যূনতম শব্দজোড় উপরে উল্লেখ করা হচ্ছে জাল ও জাম, জাল ও জাম, হ্যাঁ। এবার ভিন্ন দেখো, একটা খুব পার্থক্য বদলে যাচ্ছে একটু খানির জন্য। কেমন করে? দুটো ধ্বনির পৃথক ধ্বনিমূল, যেমন দেখো তালা থালা, এর কি বদল হচ্ছে, ত এবং দুটো লা লা রয়েছে, ত থয়ের জন্য বদলে যাচ্ছে। নরম গরম, রম রমটা ঠিক দন্তন্য গয়ের জন্য বদলে যাচ্ছে। দেখো দশক দমক হচ্ছে তো, দশক এবং দবক, এখানে দ দ এক আছে, এই ম দেখো পুরো বদলে যাচ্ছে, দতটা সেম থাকছে। সরি, আমি ভুল বলছি, দশক দমকটা হলো দ দ এক ছিল, এই ম তালবস্য, ম তালবস্য এখান থেকে বদলে গেল। দরগা দরজা, ঘ এবং বর্গীজ বদলে গেল। ঝুল এবং ঝোল, ল ল এক আছে, এটা বদলে গেল। তিল এবং তেল, এই যে হর্ষি এবং একার বদলে যাচ্ছে। ভালো এবং কালো, ল ল ঠিক আছে, আর কা এই যে বদলে যাচ্ছে, অ আর ভ, এই যে বদলা। দান, দাম এবং দান, দয়াকার দয়াকারটা সেম আছে, দন্তন্য মটা বদলে যাচ্ছে। এই হলো বদলে যাওয়াটা, এটা সেম দেখবে, খুব সহজ। এইটাকেই বলা হয় যে ন্যূনতম শব্দজোড়, হ্যাঁ। মানে এক জায়গায় মানে সেম হতে হতে একটা জায়গায় একটু বদলে গেলেই পুরো অবস্থানটা বদলে গেলে পার্থক্যমূলক অবস্থান তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ন্যূনতম শব্দজোড়। আর একটা কি পরিপূরক অবস্থান, এই জিনিসটা আমরা যেটা পড়ে এলাম, যে জায়গাটা উচ্চারণগতভাবে মিল আছে এমন ধ্বনিগুলো নিজেদের নির্দিষ্ট প্রতিবেশে উচ্চারিত হয়, অর্থাৎ এক জায়গায় অন্য ধ্বনিটি উচ্চারিত একেবারেই হয় না, পরিপূরক অবস্থানে থাকে, সেই ধ্বনিগুলো কোনো একটি ধ্বনিমূলের সহধ্বনি হিসেবে শনাক্ত হয়। যেমন ওপরে উল্লেখিত তিন ধরনের ল, যেটা আমরা একেবারে প্রথমে পড়ে এলাম, উল্টো, লঙ্কা, আলতা, যেটা পড়ে এলাম সেই জায়গাটা আর কি। এবার বাংলায় দন্তস্ব ও তালবস্য অবস্থান লক্ষ্য করলে দেখা যাবে বাংলা শব্দের সদা সর্বদাই যুক্ত ব্যঞ্জনের প্রথম সদস্য হিসেবে প, ফ, ত, ঠ, ক, খ, ম, ন, র, ল এগুলো উচ্চারিত হয়। যেমন স্পর্শ, স্ফটিক,
যুক্ত ব্যঞ্জনের প্রথম সদস্য হিসেবে প ফ তথা এরা উচ্চারিত হয়। এর উপর দেয়া আছে প হয় স্পর্শ, আমাদের স্তব, স্পর্শ প হিসেবে, ফ দিয়ে স্ফটিক, ত দিয়ে স্তব, থ দিয়ে স্থান। এইভাবে দেখো স্কন্ধ স্খলিত প্রথমটা যুক্ত ব্যঞ্জনে সবসময় কিন্তু দন্তস্ব হিসেবে আসে এবং এদের সঙ্গে মিলে উচ্চারিত হয়। তার উদাহরণটা দেয়া আছে, মিলিয়ে মিলিয়ে দেখো। যেহেতু দন্তস্ব বলছে, তাহলে প স্পর্শ, ফ স্তব, ত প দিয়ে দন্তস্ব থাকছে এখানে, যুক্ত ব্যঞ্জনে প যুক্ত হয়ে স্পর্শ হয়ে যাচ্ছে, ফ দিয়ে স্ফটিক হয়ে যাচ্ছে, ত দিয়ে স্তব হচ্ছে, থ দিয়ে স্থান হচ্ছে, ক দিয়ে স্কন্ধ হচ্ছে, খ দিয়ে স্খলিত হচ্ছে, ম দিয়ে স্মিত হচ্ছে, ন দিয়ে স্নাত মানে স্নান করা হয়েছে এমন। এইটা পুরো বিষয়টা এইভাবে বোঝানো হচ্ছে, শ্রী শ্লীল এভাবে ব্যাপারটা চলছে। এই প্রতিবেশগুলিতে কখনো তালবস্য কখনো উচ্চারিত হয় না, আর এই প্রতিবেশগুলি ছাড়া সর্বদাই তালবস্য উচ্চারিত হয়, দন্তস্ব নয়, তালবস্যই উচ্চারিত হয়। এই যে প্রতিবেশগুলো পড়লাম, এগুলোয় সবসময় এগুলোকে বাদ দিয়ে, এরা থাকলে সবসময় দন্তস্ব উচ্চারিত হয়, কিন্তু এদেরকে বাদ দিয়ে সবসময় তালবস্য উচ্চারিত হয়। তাহলে শব্দের নিরিখে দন্তস্ব তালবস্য ধ্বনি দুটি পরিপূরক অবস্থানে উচ্চারিত হয়। অতএব এই দুটি ধ্বনি একই ধ্বনিমূলের সহধ্বনি হিসেবে গণ্য হওয়া উচিত। কিন্তু যদি বাংলায় মিশে যাওয়া অসংখ্য ইংরেজি শব্দের রিডিং থেকে আমরা যদি তাকাই, তাহলে দেখা যাবে যুক্ত ব্যঞ্জনের যে অন্য প্রতিবেশ সেখানেও কিন্তু দন্তস্ব উচ্চারিত হয়। সিনেমা, সি ফিশ, সেকেন্ড, সানসেট, প্লাস মাইনাস ইত্যাদি ইত্যাদি বাংলা ভাষার অঙ্গ হয়ে গেছে এগুলি। এবারে এইটা পাঠ্যক্রমে অংশ নিয়ে ডিটেল আমরা এখানে পড়ছি না। আর একটা কি হয়, কোনো কোনো ক্ষেত্রে দুটি ধ্বনি পার্থক্যমূলক অবস্থানে রয়েছে আপাত বিচারে ন্যূনতম শব্দজোড়ের মতো, যেটা পড়লাম যে একটুর জন্য বদলে যাচ্ছে। কিন্তু কেউ কেউ গাঢ় শব্দটাকে গয়াকার ডয়শূন্য গাঢ় এভাবে উচ্চারণ করে, কিন্তু উচ্চারণ তো ঢয় শূন্য, কিন্তু উচ্চারণ ডয়শূন্য গাঢ় এভাবেও করে, কিন্তু কিন্তু বলতে চাই এই গাঢ় গভীর মোটা জিনিসটা, কিন্তু উচ্চারণ ভেদ আসে। এবারে যেমন খুশি এর কোনো প্রতিবেশের কোনো প্রভাব নেই, যার যেমন সামর্থ্য বা অভ্যাস সেই অনুযায়ী যেমন খুশি উচ্চারণ, এই ভেদটাকে বলা হয় মুক্ত বৈচিত্র্য। এটা মনে রাখবে, কারো উচ্চারণে ধ্বনিমূল, কারো উচ্চারণে সহধ্বনি, এটা মনে রাখবে ডয়শূন্য জায়গাটা। এবার ধ্বনিমূলের অবস্থান ও সমাবেশ ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে। ধ্বনিমূলের অবস্থান ও সমাবেশ, অবস্থান বলতে বোঝায় একটি ধ্বনিমূল শব্দে কোন কোন অংশে কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হতে পারে তার খবর, আর সমাবেশ বলতে বোঝায় একটি ধ্বনিমূল আর কোন কোন ধ্বনিমূলের সঙ্গে একত্রিত হয়ে যুক্ত ধ্বনি তৈরি করতে পারে তার খবর। তাহলে ফারাকটা কিন্তু মনে রাখবে অবস্থান সমাবেশের। হ্যাঁ, কোন অংশে কোন কোন ধ্বনির প্রতিবেশে উচ্চারিত হচ্ছে তার খবর দিচ্ছে অবস্থান, আর সমাবেশ বলছে ধ্বনিমূল আর কোন ধ্বনিমূলের সঙ্গে একত্রিত হয়ে যুক্ত ধ্বনি তৈরি করে। ধ্বনিমূলের অবস্থান, শব্দের নানা অংশ হয়। শব্দের প্রথমটা হয় আদ্য, একদম শুরুটাকে বলা হয় শব্দের আদ্য, তারপরটাকে বলা হয় মধ্য, যেটা একদম মধ্যেখানে থাকে, আর শেষটাকে বলা হয় অন্তমা, শেষ। কেমন? এবারে এই অংশটুকুর মধ্যে দুটি স্বরধ্বনির মধ্যবর্তী অংশ হলো স্বরমধ্যগত প্রতিবেশ, এগুলো একটু খেয়াল রাখবে। আচ্ছা, দুটোই স্বরধ্বনির মধ্যবর্তী অংশ হলো স্বরমধ্যগত প্রতিবেশ ইত্যাদি। এছাড়াও আছে নির্দিষ্ট ধ্বনির প্রতিবেশ, অর্থাৎ আলোচ্য ধ্বনিমূলটির ঠিক পূর্ববর্তী বা পরের ধ্বনিটা কি, হ্যাঁ মানে কি উচ্চারিত হতে পারে এবং না পারে তার কিছু ভাগ রয়েছে। দেখো একটু দেখে নি, বাংলা স্বরধ্বনি যে হর্ষি হর্ষু ও ও আ এই যেগুলো রয়েছে, এগুলো সবসময় আদ্য মধ্য অন্ত সব অবস্থানই উচ্চারিত হয়, কিন্তু অ্যা এবং অ এটা শব্দান্তে কখনো উচ্চারিত হয় না। তোমরা কখনো কোনো শব্দের শেষে অ দেখেছো? হ্যাঁ, মানে কোনো শব্দ শেষ হচ্ছে অ দিয়ে, এটা দিয়ে এটা হতে পারে না, এটা নিয়ম। আবার ব্যঞ্জন ধ্বনি ইঙো, ডয়বিন্দুর ঢয়বিন্দুর যেগুলো রয়েছে, কখনোই শব্দের আদ্যে মানে শুরুতে একদম সামনে কিন্তু তুমি এগুলোকে কোনোদিন দেখতে পাবে না, একদম শুরুতে। আবার এই যে ড ঢ শব্দের অন্ত অবস্থানে কোনোদিন উচ্চারিত হয় না, তাই না? এছাড়া বাকি ধ্বনিমূলগুলো শব্দের আদি মধ্য অন্ত, মানে এই যে নিয়মগুলো দেয়া আছে এই নিয়মগুলোর বাইরে অন্যরা যা খুশি তাই যেখানে খুশি প্রথম মধ্য শেষ এখানে উচ্চারিত হতে পারে। আর
কোন প্রতিবেশে কোন ধ্বনি উচ্চারিত হতে পারে বা পারে না সে খবর পাওয়া যাবে ধ্বনির সমাবেশ এই অংশটা থেকে। ধ্বনির সমাবেশ কি? বিভিন্ন ধ্বনির সমাবেশের ফলে বিভিন্ন ধরনের যুগ্ম ধ্বনি তৈরি হয়। স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দ্বিস্বর ধ্বনি। অর্ধস্বরের জন্য বিশেষ কোনো নির্দিষ্ট বর্ণ নেই। তাহলে উচ্চ উচ্চ মধ্য চারটি অর্ধস্বরকে বোঝাবার জন্য এগুলি পাল্টি স্বরধ্বনি হসন্ত চিহ্ন করে নেওয়া হলো। স্বরধ্বনিগুলির সঙ্গে চারটি অর্ধস্বরের সমাবেশে বিভিন্ন দ্বিস্বর ধ্বনি তৈরি হয়। এবং চারটি দ্বিস্বর ধ্বনি উদাহরণ খুব ভালো করে মনে রাখো, ও ও অয়ে ও, এগুলো উচ্চারিত হয় মো, মনে রাখো, কই, হয় ও হও শব্দের মধ্যে দিয়ে। তাহলে এই যুগ্মধ্বনি ব্যাপারটা আমরা পড়লাম, যুগ্মধ্বনি ও গুচ্ছধ্বনি পুরো বিষয়টা দেখবো এবারে আমরা। এই যুগ্মধ্বনি তৈরি হয় গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি। ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে দু ধরনের যুগ্মধ্বনি তৈরি হয়, আর একটা গুচ্ছধ্বনি আর একটা যুক্তধ্বনি। বাংলায় যে কোনো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যে কোনো ব্যঞ্জন ধ্বনির সমাবেশ ঘটে না, এক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে, সেগুলো এখানে দেখতে পাওয়া যাবে। কি কি? গুচ্ছধ্বনি হলো পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। দুটো ব্যঞ্জন ধ্বনি একটা এই সমাবেশকে গুচ্ছধ্বনি বলা হয়, যাদের মাঝখানে কোনো স্বরধ্বনি নেই। এই দুটি ব্যঞ্জনের মাঝে কোনো স্বরধ্বনি না থাকলেও দলসীমা থাকে, অর্থাৎ দুটি ব্যঞ্জনের প্রথমটি পূর্ববর্তী দল এবং শেষেরটি পরবর্তী দল। একটু গোদানো লাগছে তোমাদের, একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। উত্তর, উত্তরটাকে যদি দল হিসেবে ভাঙি উত্তর, হ্যাঁ, এই তয়ে তয়ে, বুঝতে পেরেছ তো? নিঃশ্বাস, এই যে নিঃশ্বাস, বস্তা, এই যে দল, এগুলো অক্ষয়, শঙ্কা, দেখতে, করছি, এই ভাগ, এভাবে দল ভাগ করা হয়। সেখানে ব্যঞ্জন ধ্বনির সমাবেশ, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির যে সমাবেশ তাকে বলা হয় গুচ্ছধ্বনি। এখানে দলের ব্যাপারটা থাকে, বোঝা গেল? এখানে যে মানে কি যুক্তধ্বনির তুলনায় বেশ আলগা, এখানে ধ্বনির গুচ্ছটি ভেঙে দুটি ভিন্ন দলে, এখানে মুক্তদল লুথদল পরে পড়বে তোমরা, দুটো দলে ভাগ হয়ে যায়। 200টারও বেশি সংখ্যা। 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি তৈরি হয়, যেমন অস্ত্র, যন্ত্র। 1 2 3, 3টি ব্যঞ্জন ধ্বনি একটা উদাহরণ আছে। 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি, এটা বাংলা মাত্র 1টি। 3টে দিয়ে তৈরি হয় 8টা, এটা 200 দুটো, আর এটা হলো কি সংস্কৃত, 4টে যেখানে ব্যঞ্জন ধ্বনি আছে সেটা একটা। এটা কিন্তু তোমরা মুখস্থ করে ফেলো, কটার কোনটা আছে এটা মুখস্থ করে ফেলতে হবে। তারপর কি যুক্তধ্বনি, যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে শব্দগুলির আদ্য অবস্থানে বা দলে আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে। যুক্তধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির তুলনায় বেশি পাকাপোক্ত, কারণ এই ধ্বনিগুলির মাঝে কোনো দল থাকে। আগে দেখুন দল ছিল, বস্তা, নিঃশ্বাস, দলের কোনো জায়গা নেই, পাকাপোক্ত থাকে, একটু আলগা, ওই জায়গাটা এটা আলগা নয়, একটু পোক্ত। আচ্ছা, 2 ব্যঞ্জন সমাবেশে যুক্তধ্বনিতে প্রথম ব্যঞ্জনটি দন্তস্ব, নয়তো দ্বিতীয় ব্যঞ্জনটি র বা ল হয়। নিয়ম 28টি এর সংখ্যা, সকলে কিন্তু মনে রাখবে, প্রচন্ড প্রশ্ন আসতে পারে এখান থেকে। প্র, ত্র, ত্রি, থ্র, স্প, স্ফ থেকে পাওয়া যায় প্রাণ, ত্রাণ, তৃণ। এই যে প্রথম ব্যঞ্জনটা সময় দন্তস্ব, নয়তো দ্বিতীয় ব্যঞ্জনটি র বা ল হয়। তৃণ, ধ্রুব, স্পষ্ট, স্ফীতি ইত্যাদি শব্দ আমরা পাই। বোঝা গেল? যুক্তধ্বনিগুলিকে বাংলা বর্ণে লিখে দেখানো যায়, কিন্তু গুচ্ছধ্বনিকে সব ক্ষেত্রে বর্ণে কিন্তু লেখা যায় না। বাংলায় অন্য ভাষা, প্রধানত ইংরেজি থেকে আগত ঋণ শব্দে আরো 18টি যুক্তধ্বনি পাওয়া যায়। একটি হলো ফ্র, ফ্ল, ট্র ইত্যাদি। এখান থেকে ফ্রাই, ফ্ল্যাট, ট্রাম এগুলো তৈরি হয়েছে। আর শব্দের অন্তেও কয়েকটা যুক্তধ্বনি উচ্চারিত হতে পারে, তবে সেরকম সব শব্দ ঋণ শব্দ বাংলায় নিজস্ব শব্দ নেই, যেমন ট্যাক্স, ব্যাংক, দোস্ত ইত্যাদি। 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা হলো 2টি, স্ত্র এবং স্প্র। এখান থেকে স্ত্রী এবং স্পৃহা। এই গেল গুচ্ছ এবং যুক্তধ্বনির গল্পটা। তবে দেখো সংক্ষেপে এখানটা দেখানোর চেষ্টা করা হলো, অস্পষ্টতা থাকলে বলবে, আর ডিটেলে বুঝিয়ে দেওয়া হবে। এই চ্যাপ্টারটা একটু তোমাদের বুঝবার বেশি যত্ন করে। এবার আমরা বিভাজ্য ধ্বনিটা এখানে শেষ করলাম। এবারে আছে কি অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনিকে মুখের কথা ধ্বনি প্রভাবকে কৃত্রিমভাবে হলো খণ্ড খণ্ড করে বিভাজন করা যায়। যেমন তুমি কথাটা উচ্চারণ করলে ত, উ, ম, ই পাওয়া যায়, কিন্তু যেগুলোকে এইভাবে মানে কোনো বিভাজন করা যায় না ধ্বনি বিষয়গুলোকে, সেগুলোকে অবিভাজ্য ধ্বনি বলা যায়। তবে এই অবিভাজ্য ধ্বনিগুলির উপস্থিতির কারণে শব্দের অর্থ পরিবর্তন হয় না। এগুলিকে বাংলা ধ্বনিতত্ত্ব ধ্বনিমূলের ভূমিকা পালন করে না, তবে এগুলো মুখের ভাষার কিন্তু একদম অপরিহার্য অংশ। একটু গোলানো লাগলেও উদাহরণ দিয়ে তোমাদের দেখানো আছে, দেখো এটা কি। শ্বাসাঘাত, শ্বাসাঘাত জিনিসটা কেমন?
শাসাঘাত হলে দলের কথা বলছিলাম তোমাদের, দলযুক্ত কোনো শব্দতে একটি দলকে অপেক্ষা কিন্তু বেশি জোর দিয়ে, বেশি স্পেস দিয়ে উচ্চারণ করা হয়। বাংলায় সাধারণত শব্দের প্রথম দলটিতে শাসাঘাতের উপস্থিতি লক্ষ্য করা যায়। যান্ত্রিক নিরীক্ষায় তো প্রমাণিত হয়েছে প্রথম যে দলটা তাকে শাসাঘাতের উপস্থিতি বেশি দেখা যায়। শাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে কোনো নির্দিষ্ট ধ্বনিতে নয়, তাই এটি অবিভাজ্য ধ্বনি। যেমন মাখন, আরতি, লোকবল শব্দের দল দেখছি আমরা। মা খন, আরতি, লোক বল, কি হলো মা খন। স্পেসটা কোথায় বেশি পড়ছে? মা, আরতি, আতে বেশি পড়ছে। লোক বল, স্পেস পড়ছে, দল হয়ে ভেঙে যাচ্ছে তো লোক। এগুলো তাহলে কি হচ্ছে? মা, লক সব এগুলোতে শাসাঘাত পড়ছে, এই চিহ্ন দিয়ে শাসাঘাত দেখানো হয়েছে। কেমন? এটা বোঝা গেল? মা খন, আরতি, লোক বল, যেখানে প্রথম স্পেসটা বা ঝোঁকটা বেশি পড়ছে তাকে বলা হয় শাসাঘাত। তারপরে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলতে সাধারণত বোঝায় দলের উচ্চারণের স্বরধ্বনির দৈর্ঘ্য। বাংলায় বহুদল শব্দের স্বরধ্বনির তুলনায় একদল শব্দের স্বরধ্বনির দৈর্ঘ্য বেশি, ফলে একদল শব্দের দৈর্ঘ্য বেশি হচ্ছে। কেমন? যেমন আমার শব্দের যদি বলি আমরা আমার, আমার, হ্যাঁ, এই শব্দের মানে আমার, হ্যাঁ, মানে শব্দটার মধ্যে এই যে আম আর এই যে বলছি আমরা যে বলছি এটা একটু বেশি দীর্ঘ হচ্ছে না? আমার শব্দের আয়ের চেয়ে আম শব্দের বেশি দীর্ঘ, আমাদের খেয়াল রাখতে হবে। জ্যোতি কি জিনিস? জ্যোতি হলো দল বা শব্দসীমা অপেক্ষাকৃত লম্বা ছেদ। যেমন রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে, এটা একটা বাক্য, এবং রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে। প্রথম বাক্যে একা শব্দ উচ্চারণের পর আমরা জ্যোতি ব্যবহার করি। রহিম একা 10, মানে কি স্পেস ঠিক না, রেস্ট নেওয়া কথাটাকে। আমার জিভ খুব অলস, আমাদের মানে বেশি কথাবার্তা বলতে যায় না, খুব অলস আমাদের মধ্যেই। মজা করছি, কিন্তু জিভের একটা জায়গা আছে। যেমন রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে, এই হলো ব্যাপার। এবার এখন বলছি, প্রথম বাক্যে আমরা বলছি রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে, বোঝা যাচ্ছে। যদি স্পেসটা আমরা না দিই, জায়গায় ঝোঁকটা না দিই, তাহলে যদি একসাথে বলি কি হবে? রহিম একাদশ জনকে চ্যালেঞ্জ করেছে, রহিম একাদশ জনকে চ্যালেঞ্জ করেছে, এটা ভেঙে গেলে হয়ে যাবে 11, একাদশ। এটা করা যাবে না, করা যায় না, আলাদা কথা। মানে এখানে একটা ঝোঁক পড়ে। তাহলে এই একা শব্দ উচ্চারণের পরে আমরা যে জ্যোতি ব্যবহার করি, কিন্তু দ্বিতীয়টা একাদশটা জ্যোতি ছাড়াই উচ্চারণ করি, জ্যোতি বলা হয়। জ্যোতি চিহ্ন আমরা জানি দাড়ি, বোঝা গেল? রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে, এটা লেখা আছে রহিম একা 10 জনকে চ্যালেঞ্জ করেছে, বোঝা যাচ্ছে। যদি এই বিরতিটা না দিই, রহিম একাদশ জনকে চ্যালেঞ্জ করেছে, তাহলে এই একা যে 10 জনকে করেছিল অর্থ দাঁড়ালো কি 11 জন হয়ে যাবে। এটা করা যে ব্যাপারটা আগে জ্যোতি বলা হয়, যে একটা ছোট্ট জ্যোতি বা ঝোঁক বা স্পেস পুরো একটা শব্দ, একটা বাক্যের পুরো মানে বদলে দিতে পারে। এরপর কি আছে? সুর তরঙ্গ। খুব সহজ, এটা বোঝার কিছুই নেই। বাক্যের সুরের যে ওঠা পড়া হয়, কণ্ঠস্বরের যে ওঠা পড়া, তার ফলেই কিন্তু বিভিন্ন অর্থ পরিষ্কার হয়। যেমন বিবৃতি বাক্য, মিঠু কাল স্কুল যাবে। মিঠু কাল স্কুল যাবে, এই যে একই জিনিস শুধু উচ্চারণ দুরকম ভাবে করলাম বলে তার মানেটা বদলে গেল। বিবৃতি মানে কি? স্টেটমেন্ট কি? মিঠু কাল স্কুল যাবে। প্রশ্ন বাক্য কি? মিঠু কাল স্কুল যাবে, এই যে গলাটা বদলে দিলাম, মিঠু কাল স্কুল যাবে, মিঠু কাল স্কুল যাবে, এই যে শুধু হয়ে যায়। এটা নিয়ে খুব পরে দেখাচ্ছি, এটা তোমাদের এখানে শেষ হচ্ছে একটু জটিল গহন জায়গা, বারে বারে পড়ে অভ্যাস করো। এখানে বুঝতে অসুবিধা হচ্ছে জানো, আমি কমেন্টে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, বুঝে নাও। ক্লাস ভালো লাগলে অবশ্যই জানাও। আর আমি কাল তোমার বাড়ি যাব, একটা বাক্য। এবার দেখো যেখানটা স্পেস পড়বে বাক্যটা কেমন বদলে যাবে, করে দেখাই তোমাদের। আমি কাল তোমার কাছে যাব, এই তো একটা বাক্য, তাই তো? এবার প্রথম মানে ঝোঁকটা দিচ্ছি কোন জায়গায়? আমি কাল তোমার কাছে যাব, এক ধরনের একটা অর্থ বেরোলো। আমি কাল তোমার কাছে যাব, আমি কাল তোমার কাছে যাব, আমি কাল তোমার কাছে যাব, আমি কাল তোমার কাছে যাব। দেখো একটা করে এই ঝোঁক পড়ছে, পুরো অর্থটা বদলে যাচ্ছে। আমি কাল তোমার কাছে যাব, 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 আমি কাল তোমার কাছে যাব। এই যে একটা করে ঝোঁক পড়লে পুরো বদলে যাচ্ছে, এই হলো বিষয়। এ কারণে ভালো করে পড়ো, কাজটা যত্ন করে করো। কোনো ধোঁয়াশা থাকলে জানিও,
অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ভালো করে পড়ো, এই চ্যাপ্টারটা তোমাদের একটুখানি ভালো করে বোঝবার জায়গা রয়েছে, সবগুলোই রয়েছে কিন্তু এটা আরেকটু বেশি পড়া দাবি করে। কোনো অস্পষ্ট থাকলে বলো, জানিয়ে দেওয়া হবে, না হয় কোনো অন্য ক্লাস করিয়ে। আজ এখানেই ক্লাসটা তাহলে শেষ করছি, তোমাদের ভাষা পড়িয়ে দেওয়া হলো, বাকিটা তোমরা ক্লাস করো, দেখে নাও। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে জানাবে, তাতে আরো উৎসাহ পাওয়া যায়। সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা প্রায় দোরগোড়ায়, আর সময় নষ্ট করো না। খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।